আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজব, রোদে না দুপুরে একসাথে নতুন সুরে গান গাইব, শেষ বিকেলের ছায়ায় নীল আকাশের বুকে আমি লাল রঙা স্বপ্ন আঁকব। আমি কবি নই তবু কাব্যের ভাষায় বলবো আজ তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। গান শেষে ঈশান জোরে এক হাঁচি দেয়। নদী হাসে, প্রাণ খুলে হাসে। খোলা আকাশের নিচে ছড়িয়ে পড়ে তার রিনিঝিনি হাসির শব্দ। জায়ানকে পড়াচ্ছে নদী। ঈশান আজকে বাড়িতেই। সচরাচর জায়ানকে পড়ানোর সময় ঈশান বাড়িতে থাকে না, আর নয়তো নিজের রুমে থাকে, কারণ একটাই, নদীর নিষেধ। ঈশান বাড়িতে থাকলে বা জায়ানকে পড়ানোর সময় তার ঘরে গেলে নাকি নদীর খুব অস্বস্তি হয়, ঠিকমতো পড়াতে পারে না। সেজন্য ঈশানকে আগেই এই শর্ত দিয়ে রেখেছে নদী। ঈশানও নদীর শর্ত মাথা পেতে মেনে নিয়েছে। কিন্তু আজ ঈশান একটা দরকারে জায়ানের ঘরে এসেছে। অনেকদিন ধরে সে তার বোন বৃষ্টিকে খেয়াল করছে, কেমন মনমরা হয়ে থাকে। তার সাথে হাসি খুশি কথা বলে না, দুষ্টমি করে না। বৃষ্টিকে অনেকবার জিজ্ঞেস করেছে ঈশান ওর কি হয়েছে, কিন্তু বৃষ্টি মুচকি হেসে উড়িয়ে দিয়েছে, তার নাকি কিছুই হয়নি। বৃষ্টি যে মিথ্যে বলছে এটা ঈশান খুব ভালো করেই বুঝেছে। তাই আজ জায়ানের ঘরে উপস্থিত হয়েছে নদীকে বৃষ্টির হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়ার কথা জিজ্ঞেস করবে বলে। নদী বৃষ্টির বেস্ট ফ্রেন্ড, ও নিশ্চয়ই জানবে বৃষ্টির কি হয়েছে। ঈশান বুকের ওপর হাত ভাঁজ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে নদীর পড়ানো দেখছে। নদী জায়ানের পড়া ধরছে। ইংরেজিতে 5টি ফুলের নাম বলো। জায়ান বারবার শুকনো ঢোক গিলছে। সে তো ফুলের নাম শিখেছিল আরও অনেক আগে। নদী আন্টি তাকে শিখিয়েছিল, কিন্তু এখন ভুলে গেছে। নদী কড়া কণ্ঠে বলে, কি হলো বলছো না কেন? জায়ান তোতলিয়ে বলে, বলছি তো। বলো। জায়ান চোখ বুজে যা মাথায় আসে তাই বলতে শুরু করে। বিউটিফুল, ওয়ান্ডারফুল, হাউসফুল, হিউজফুল, ইমিকফুল। নদী রেগে বলল, জায়ান। জায়ান কাচুমাচু করছে, মনে থাকে না এটা কি তার দোষ। ঈশান ঠোঁটে আঙুল চেপে নিঃশব্দে হাসছে। নদী আবার প্রশ্ন করে, তারা হাসাহাসি করছে, ইংরেজি বলো। জায়ান মাথা চুলকাতে চুলকাতে বলে, দেয়ারের। নদী ভ্রু কুচকে বলে, দেয়ার কি? জায়ান অসহায় মুখ করে জিজ্ঞেস করে, দেয়ারের পরে যেন কি হবে নদী আন্টি? নদী চোখ বুজে দম ছাড়ে। এই ছেলেকে পড়াতে গেলে তার মাথা ব্যথা উঠে যায়, এত ফাজিল। সে স্বাভাবিকভাবেই প্রশ্ন করে, হাসায়ের ইংরেজি প্রতিশব্দ কি? জায়ান সাথে সাথেই উত্তর দেয়, লাফ। তাহলে হাসাহাসির ইংরেজি কি হবে? লাফালাফি। ঈশান উল্টো ঘুরে তার হাসি আটকানোর চেষ্টা করছে, আর এদিকে রাগে নদীর মাথা গরম হয়ে যাচ্ছে। সে ক্ষিপ্ত কণ্ঠে বলে, তোমাকে আর একটা প্রশ্ন করব আমি, যদি না পারো মুরগি বানিয়ে বসিয়ে রাখবো। জায়ান বলে, আর যদি পারি তাহলে? তাহলে শাস্তি মাফ। যেগুলো পারি গুলো থেকে জিজ্ঞেস করো। নদী আচ্ছা বলে আবার প্রশ্ন করে, ওয়ার্ল্ড কাকে বলে? জায়ান মাথা নুয়ে বলে, পুরোটা পারবো না। কতটুকু পারবে? শুধু শেষটুকু পারবো। বলো, শেষের টুকুই বলো। তাকে ওয়ার্ড বলে। ঈশান আর নিজের হাসি চেপে রাখতে পারল না, দম ফাটা হাসিতে ফেটে পড়ল। পেট চেপে হো হো করে হাসছে সে। ঈশানের হাসির শব্দে জায়ান আর নদী দরজার দিকে তাকায়। দুজনেই হাঁ হয়ে ঈশানের হাসি দেখছে। ঈশান হাসতে হাসতে জায়ানের খাটে এসে বসে পড়ে। জায়ানকে টেনে কোলে বসিয়ে বলে, পড়ালেখায় এত ফাঁকিবাজি করলে কিভাবে চলবে চাচ্ছু? জীবনে ভালো কিছু করতে হলে তো আগে পড়ালেখার প্রয়োজন। কিন্তু আমার একদমই পড়ালেখা করতে ভালো লাগে না চাচ্ছু। ঈশান জায়ানের ফুলো গালটা টেনে দিয়ে বলে, তা বললে কিভাবে চলবে? পড়াশোনা না করলে দেশ বিদেশের খবর জানবি কি করে?
কেন টিভিতে? এখন তো টিভি আর ফোনেই তো সব খবর থাকে চাচু। নদী বলে। একে কি বোঝাচ্ছেন আপনি? এটা তো আপনার মতোই তেরা। যখন ইচ্ছে হবে পড়বে, আর যখন ইচ্ছে না থাকবে ধরিয়ে পিটিয়ে পড়ানোর মনোযোগ দেখানো যাবে না। ঈশান জায়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। আজকে কি পড়তে ইচ্ছা করছে না তোমার জায়ান? ঈশান জায়ানকে কখনো তুই ডাকে তো কখনো তুমি, আদর করে ডাকলে তুমিটাই বেশি ডাকে। জায়ান দুপাশে মাথা নাড়িয়ে বলে। আমার আজকে একদমই ইচ্ছে করছে না চাচু, মোটু পাতলু দেখতে ইচ্ছে করছে। ঈশান জায়ানের টসটসে গালে চুমু দিয়ে বলে। ঠিক আছে যাও, আজকে তোমার ছুটি। তোমার মিসকে আমি দেখছি। জায়ান খুশিতে লাফিয়ে উঠে বলে। ইয়ে ছুটি, ইয়ে আমার চাচু সবার থেকে বেস্ট। বলেই ঈশানের গালে একটা কিস দিয়ে দৌড়। নদী বলে। ওকে ছুটি কেন দিয়েছেন আপনি? ওর তো আরো পড়া বাকি আছে। মাঝে সাঝে বাচ্চাদের একটু ছাড় দিতে হয় স্রোতস্বিনী। নদী আর কিছু বলে না। ব্যাগটা কাঁধে নিয়ে উঠে চলে যেতে নিলে ঈশান হাত টেনে ধরে। নদী ভুরু কুচকে বলে। কি হলো, হাত ধরেছেন কেন? ওকে ছুটি দিয়েছেন, আমার তো আর থেকে কোনো কাজ নেই। ঈশান জোরে টান দিয়ে নদীকে নিজের পাশে বসায়। হালকা ধমকের সুরে জিজ্ঞেস করে। আমার থেকে এত পালাই পালাই করো কেন তুমি? কিছুক্ষণ আমার পাশে বসলে কি আমি তোমায় খেয়ে ফেলবো? নদী নিচু গলায় বলে। আমি এখানে পড়াতে এসেছি, আপনার সাথে প্রেম করতে নয়। ঈশান ব্যঙ্গ করে বলে। আমি এখানে পড়াতে এসেছি, প্রেম করতে নয়। অন্য কোথাও তো প্রেম করার সুযোগ দাও না। হাজার রিকোয়েস্ট করেও তোমায় বাসা থেকে বের করা যায় না। নদী অবাক হয়ে বলে। কাল না আপনার সাথে পুরো 3 ঘন্টা ঘুরে বেরিয়েছি। হ্যাঁ এসেছিলে তো, বারবার চলে যাওয়ার জন্য মাথা খাইয়ে দিয়েছিলে। মা বাবা এসে পড়বে, তারা আমায় বাড়িতে না পেলে বকবে। তীব্র বাড়িতে একা, হ্যান ত্যান কত এক্সকিউজ। তো কি করতাম? আপনার সাথে সারা রাত পার করে দিতাম। এমনিতেই তো কাল বাসায় যেতে যেতে রাত 8টা বেজে গিয়েছিল। ভাগ্যিস মা বাবা তখনও আসেনি, আমি যাওয়ার পাক্কা 10 মিনিট পরে এসছে। ঈশান আফসোসের সুরে বলে। ইস, আরো 10 মিনিট তোমার সাথে টাইম স্পেন্ড করা যেত। নদী ঈশানের বাহুতে ঘুষি দিয়ে বলে। হ্যাঁ, আর ওইদিকে আমি বাস খাই। আমি আর এইভাবে লুকিয়ে চুরিয়ে দেখা করতে পারবো না। যা প্রেম হবে বিয়ের পরে। ঈশান নদীর কানের কাছে মুখ নিয়ে দুষ্টু কণ্ঠে বলে। হ্যাঁ হ্যাঁ, বিয়েটা হতে দাও, শুধু রাতের ঘুম হারাম করে দিব। কোনো অজুহাতই তখন ঈশান চৌধুরীর মন গলাতে পারবে না। নদীর গাল দুটো লাল হয়ে যায়। ঈশানের বাহুতে কিল ঘুষি মারতে মারতে বলে। অসভ্য লোক। ঈশান হাসছে। নদী উঠে যেতে নিলে ঈশান আটকিয়ে দেয়। আরে বসো, কথা আছে তোমার সাথে। ঈশানের চোখ মুখ অন্যরকম দেখে নদী ভাবে নিশ্চয়ই দরকারি কিছু বলবে। অগত্যা নদী চুপ করে বসে রয়। ঈশান সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে। বৃষ্টির কি হয়েছে জানো? বেশ কয়েকদিন যাবত দেখছি ও কেমন চুপচাপ হয়ে গেছে। ঠিক মতো পড়ছে না, খাওয়া দাওয়া করছে না, সারাক্ষণ মনমরা হয়ে থাকে। কিছু জিজ্ঞেস করলেও বলে না। নদী মাথা নুয়ে বলে। ও বিশাল স্যারকে ভালোবাসে। ঈশান অবাক হয়ে বলে। হোয়াট? বিশালকে? কিন্তু বিশাল তো অন্য একটা মেয়েকে ভালোবাসে, জানি আমরা সেটা, বৃষ্টিও জানে। ঈশান কণ্ঠে কঠোরতা ফুটিয়ে বলে। বৃষ্টি জেনেও কেন বিশালকে ভালোবাসতে গেল? বৃষ্টি বিশাল স্যারকে অনেক আগে থেকেই ভালোবাসে। তখনও আমরা কেউই জানতাম না স্যার যে অন্য একটা মেয়েকে ভালোবাসে। ওই দিন বৃষ্টি। এইটুকু বলে নদী নিঃশ্বাস টানে। পরেরটুকু বলে ঠিক হবে কিনা ভাবছে। ঈশান কণ্ঠে আগের থেকে আরো কঠোরতা ফুটিয়ে বলে। ওই দিন কি? নদী এক নিঃশ্বাসে বলে ফেলে। ওই দিন বৃষ্টি বিশাল স্যারকে ভার্সিটিতে প্রপোজ করেছিল, আর তখনই জানতে পারে বিশাল স্যার অন্য একটা মেয়েকে ভালোবাসে। বিশাল স্যার নিজেই বলেছে বৃষ্টিকে। এরপর থেকে বৃষ্টি এমন মনমরা হয়ে গেছে, আমরা কত বোঝালাম, বুঝতেই চাইছে না। আচ্ছা, আপনি জানেন বিশাল স্যার কোন মেয়েকে ভালোবাসে? সে কি বৃষ্টির থেকেও সুন্দর? আপনি ওনার বন্ধু, আপনি নিশ্চয়ই দেখেছেন মেয়েটাকে। ঈশান ভাবনায় মগ্ন ছিল। নদীর কথায় তার দিকে ফিরে দুদিকে মাথা নাড়িয়ে না বলে সে মেয়েটাকে দেখেনি। নদী বিড়বিড়িয়ে বলছে। আমি যদি মেয়েটার দেখা পাই তাহলে বলে দিব ও যেন বিশাল স্যারকে ভুলে যায়। বৃষ্টি খুব ভালোবাসে বিশাল স্যারকে। হঠাৎ নদীর বিশাল স্যার ওই দিনের চাহনির কথা মনে পড়ে যায়। আচ্ছা, ওই চাহনির মানে কি ছিল তাহলে?
ঈশান চিন্তিত হয়ে উঠে দাঁড়ায়। কোনো কথা না বলে গটগট পা ফেলে বৃষ্টির রুমের দিকে ছুটে যায়। নদীর চৈতন্য ফিরে। সে কি ঈশানকে কথাটা জানিয়ে ভুল করে ফেলল? ঈশান কি বৃষ্টির উপর ক্ষেপে বেরিয়েছে? বিশালকে ভালোবাসিস? কে বলেছে তোকে? যা বলছি তার উত্তর দে। বৃষ্টি মাথা নুয়ে ফেলে। আমি কিছু বলেছি তোকে? বাসি। ঈশান নরম হয়। বৃষ্টির কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে বলে, কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? বিশাল যদি অন্য কাউকে ভালো না বাসতো আমি নিজে ওকে বুঝাতাম, কিন্তু এখন কিছুই করার নেই। বৃষ্টি অশ্রুসিক্ত নয়নে তার ভাইয়ের দিকে তাকায়। চোখে অনেক অনেক কথা, আকুলতা, ভালোবাসা না পাওয়ার বেদনা, অথচ মুখ দিয়ে টু শব্দটি করছে না। ঈশান বোনের চোখের পানি মুছে দেয়। ফ্যাকাশে মুখটায় হাত রেখে কোমল কণ্ঠে বলে, তোকে বুঝতে হবে বৃষ্টি, এভাবে ভেঙে পড়ে তুই কেন নিজেকে দুর্বল প্রমাণ করছিস? বিশাল যদি অন্য কাউকে ভালোবাসে তুই কেন ওকে ভুলে যেতে পারবি না? ওর চোখে নিজেকে দুর্বল দেখানো কি খুব প্রয়োজন? একজন ছেলের জন্য এইভাবে ঘরবন্দি থাকা, খাওয়া দাওয়া না করা, ভার্সিটি যাওয়া অফ করে দেয়া, এসব করলে কি বিশাল তোকে ভালোবাসবে? নাকি নিজের ভালোবাসা রেখে তোর কাছে ফিরে আসবে? একতরফা ভালোবাসাগুলো খুব পোড়ায় বৃষ্টি, খুব পোড়ায়। তোর উচিত বিশালকে ভুলে যাওয়া। এতক্ষণে বৃষ্টি মুখ খোলে। তুই পারবি নদীকে ভুলে যেতে ভাইয়া? কয়েক মুহূর্তের জন্য ঈশানের নিঃশ্বাস আটকে যায়। তার স্রোতসিনীকে ভুলার কথা সে কল্পনাও করতে পারবে না। ভাবলেই তো দম বন্ধ হয়ে আসে। বৃষ্টি মলিন হাসে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ভাইয়া? আমারও এমন হয়। এতদিন কত ট্রাই করেছি ওনাকে ভুলে যাওয়ার, কিন্তু পারিনি, বিশ্বাস কর, কোনোভাবেই পারিনি। ঠিক এইভাবে শ্বাস বন্ধ হয়ে আসে আমারও। একজনকে ভুলে যাওয়া বলো যতটা সহজ, ভুলতে পারাটা এতটা সহজ নয় ভাইয়া। ভালোবাসা জীবনে আসে হঠাৎ ঝড়ের মতো, যা এসে জীবনটাকে লণ্ডভণ্ড করে আবার চলে যায়। ঈশান মুগ্ধ হয়ে তাকায় তার বোনের দিকে। ছোট্ট বোনটা হঠাৎ কত বড় হয়ে গেল, ভালোবাসার মানেও বুঝে গেছে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি কি কথা বলবো বিশালের সাথে? বৃষ্টির চকিতে তাকায়। সেকেন্ড ব্যয় না করে বলে, না ভাইয়া, একদম না। উনি থাকুক না ওনার মতন, যাকে ভালোবাসে তার সাথেই জীবন গড়াক। আমি কোনো বাধা দিব না। আমার মনে উনি আছে এবং সারা জীবন থাকবে। তাহলে এভাবে থাকিস কেন? শক্ত থাক। তুইও ওকে দেখিয়ে দে যে তুই দুর্বল না। তোকে এভাবে ভেঙে পড়া একদমই মানায় না বৃষ্টি। বৃষ্টি অসহায় গলায় বলে, তাহলে আমি কি করব ভাইয়া? আমার যে কোনো কিছুতেই মন বসছে না। ভেতরটা শুধু ছটফট করে, হাহাকার করে। কি করব আমি? নিজেকে সময় দিবি, নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করবি। ঘোরাঘুরি করবি, বান্ধবীদের সাথে আড্ডা দিবি, নিয়মিত ভার্সিটি যাবি, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, নামাজ পড়বি। নামাজে সকল ডিপ্রেশন দূর হয়ে যায়। তাহলে দেখবি আর অন্যদিকে মন যাবে না। বৃষ্টি চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলে, তুই ঠিক বলেছিস ভাইয়া। আমি এখন থেকে আর ওনাকে নিয়ে ভাববো না। সবার আগে নিজের চিন্তা করব। দুর্বল হব না আমি। ঈশান মুস্কি হেসে বলে, তাহলে কাল থেকে রেগুলার ভার্সিটি যাচ্ছিস তো? বৃষ্টি উপর নিচ মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ ভাইয়া, তোকে অনেক অনেক ধন্যবাদ। ঈশান বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। কালকে তৈরি থাকিস, আমি পৌঁছে দেব। ঠিক আছে ভাইয়া। বৃষ্টির ঘর থেকে বের হতে ঈশানের ফোনে কল আসে। একবার বাজতেই কল রিসিভ করে ঈশান। হ্যাঁ বিশাল বল। কই থাকিস বলতো? আজকাল তো তোকে পাওয়াই যায় না। থাকি তো বাসায়। দেখি কালকে একবার তোর ভার্সিটিতে যাব। তাই নাকি? আয়, তাহলে অনেকদিন তোর সাথে দেখা হয় না। আসবো। ফোন কেন করলি এখন ওইটা বল। ও হ্যাঁ, কালকে ওর বাবা মা এসেছিল আমাকে দেখতে। আমার পুরো ফ্ল্যাট ঘুরে ফিরে দেখে গেছে একদম। ওনাদের পছন্দ হয়েছে। শুক্রবারে যেতে বলছে। আপু আর তিশান ভাইয়ের সাথে কথা হয়েছে আমার। আপু বলেছে একেবারে আংটি পরিয়ে বিয়ের তারিখ ফিক্স করে আসবে। তোকে কিন্তু থাকতেই হবে। তুই আর আপু ছাড়া কে আছে আমার বল? ঈশান ভাবছে বৃষ্টিকে নিয়ে। যদি মেয়েটা এইসব শুনে আবার ভেঙে পড়ে, না, ভাবিকে বারণ করে দিতে হবে যেন বৃষ্টির কানে এসব কিছু না যায়। হ্যালো, কিরে, কিছু বলছিস না কেন? ঈশানের খেয়াল আসে, চটপট বলে, হ্যাঁ হ্যাঁ বল। কি এত ভাবছিস বলতো? কখন থেকে হ্যালো হ্যালো করছি। তুই আসছিস তো? আসবো আসবো, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি তো আমার হবু ভাবি, আই মিন তোর হবু বউকে দেখিনি। বিশাল হেসে বলে, ও তাই বল। আমি আরো কি না কি ভাবছিলাম। বিশাল মনে মনে সত্যিই ভাবছিল বৃষ্টিকে নিয়ে কোনো সমস্যা হলো কিনা। খিরে, এবার তো তুই ভাবতে বসেছিস আমার হবু ভাবিকে দেখাবি না? অবশ্যই অবশ্যই, কালকে তুই ভার্সিটিতে আসা মাত্রই দেখিয়ে দিব।
সেই কথাই রইল তাহলে। নদী বাড়িতে ঢুকে দেখে নজরুল সাহেব সোফায় গুরু গম্ভীর হয়ে বসে আছেন, কপালে কিঞ্চিত ভাঁজ, পাশেই শিলু বেগম দাঁড়ানো। নদীকে দেখে নজরুল সাহেব গম্ভীর কণ্ঠে বলেন, এদিকে আয়। নদী আস্তে আস্তে এগিয়ে যায়, মনে মনে ভাবছে বাবা আজ এত রেগে কেন। নদীর ভাবনার মাঝে নজরুল সাহেব বলে ওঠেন, কোত্থেকে এলি? পড়িয়ে। তোকে কে বলছে এতটা দূরে গিয়ে স্টুডেন্ট পড়াতে? আমি কি তোকে হাত খরচ দিচ্ছি না? আমি টাকার জন্য পড়াই না বাবা, আমার পড়াতে ভালো লাগে তাই পড়াই। লাগবে না পড়াশোনা। নজরুল সাহেব রেগে সোফা থেকে দাঁড়িয়ে যান। তুই কি ভেবেছিস আমার চোখ ফাঁকি দিয়ে একটা ছেলের সাথে ঘুরে বেড়াবি আর আমি কিছুই জানবো না? কতদিন ধরে চলছে এসব? নদী ভয় পেয়ে যায়, বাবার ধমকে হাত পা কাঁপছে তার। শিউলি বেগমের দিকে তাকালে তিনি ইশারায় চুপ থাকতে বলেন। নজরুল সাহেব আবার গর্জন ছাড়েন, কি হলো, কথা বলছিস না কেন? ফোন কোথায় তোর? নজরুল সাহেব তাকিয়ে দেখে নদীর হাতেই ওর ফোন। তিনি নদীর হাত থেকে ফোন টেনে নিয়ে নেন। ফোন চালানো বন্ধ তোর। কাল থেকে শুধু কলেজ যাওয়া আসাটা ছাড়া আর কোথাও যাবি না তুই। শিউলি বেগমের দিকে তাকিয়ে বলেন, নদীর মা তোমার মেয়েকে বলে দিবে এই শুক্রবার ওকে ছেলেপক্ষ দেখতে আসবে, সাথে আংটিও পরিয়ে যাবে, ও যেন সেই প্রস্তুতি নিয়ে থাকে। এই বলে নজরুল সাহেব বাইরের দিকে চলে গেলেন। নদী এখনো রোবটের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ হয়ে যাওয়া তাণ্ডব এখনো তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। ছেলেপক্ষ দেখতে আসবে, আংটি পরিয়ে যাবে মানে? এসব কি বলে গেল বাবা? সে যে ঈশানকে ভালোবাসে, গভীরভাবে জড়িয়ে গেছে ঈশানের সাথে। তার প্রতিটা নিঃশ্বাসে এখন ঈশানের নাম। নদী অনুভূতিহীন হয়ে সোফায় বসে পড়ল, চোখ থেকে টপটপিয়ে পানি পড়ছে। শিউলি বেগম ছুটে এসে মেয়েকে ধরেন। মেয়ের চোখের পানি মুছে দিতে দিতে মেয়েকে সব খুলে বলেন, পাশের বাসার পারুলের মা এসে তোর বাবাকে তোর সম্পর্কে যা নয় তা বলে গেছে। তুই নাকি প্রায়ই একটা ছেলের সাথে ঘুরে বেড়াস, ছাদে গিয়ে দেখা করিস। ওই ছেলে নাকি বাড়ির রাস্তায় দাঁড়িয়ে থাকে, বাড়ির পেছনের দিকটায় দাঁড়িয়ে থাকে। আমরা নাকি নিজেদের মেয়ের দিকে নজর দিচ্ছি না, আমাদের মেয়ে নাকি খারাপ দিকে চলে গেছে। বড় লোকের ছেলেদের ফাঁসিয়ে মেয়েকে দিয়ে ধান্দা করাচ্ছি। তোর চরিত্র ভালো না, আমরা নাকি বাড়ি থেকে চলে গিয়ে তোকে আরো সুযোগ করে দিয়েছি। হ্যান ত্যান আরো হাজারো মশলাপাতি মিশিয়ে বলে গিয়েছে। তুই তো জানিস পারুলের বাবা মার সাথে তোর দাদার জায়গা নিয়ে তোর বাবার আগে থেকেই বনিবনা চলছে না, সেটার র্যাশ টেনে তিনি এসব বলে গিয়েছেন। তোর বাবা প্রথমে তোর সম্পর্কে এসব কিছুই বিশ্বাস করেননি, উল্টো আরো রেগে মেগে তেড়ে গিয়েছিল তাদের দিকে। নিজের মেয়ের সম্পর্কে এত বাজে কথা শুনে রাগে ফুঁসছিলেন শুধু। কিন্তু পারুলের মা যখন মোবাইলে তোদের দুজনের একসাথে ছবি দেখালো, তখন তোর বাবা একদম নীরব হয়ে গেল। নিজের মেয়েকে রিকশায় একটা অপরিচিত ছেলের কাঁধে মাথা রেখে বসে থাকতে দেখে তোর বাবার মাথা ওদের সামনে একদম নিচু হয়ে যায়। তোকে নিয়ে এত গর্ব করা নিমিষেই নিভে যায়। পারুলের মা তখন হাততালি দিয়ে আরো নানান কথা শুনিয়ে গেছে তোর বাবাকে। বাড়ি বয়ে এসে ওই ডাইনি মহিলা আর মহিলার জামাই তোর বাবাকে এত কিছু বলে গেছে, অথচ তিনি তোর জন্য একটা অপমানেরও জবাব দিতে পারেননি। নদী অবাক চোখে তাকায় তার মায়ের দিকে। বাড়িতে এত সব কখন হয়ে গেল? তার বাবা এতটা অপমানিত হয়েছে তার জন্য? বাবার অপমানে নদী সারা শরীর জ্বলতে শুরু করেছে। চোখ থেকে আগের থেকে আরো 3 গুণ পানি গড়িয়ে পড়ছে। শিউলি বেগম মেয়ের মাথাটা নিজের বুকে আগলে ধরেন, মাথায় হাত বুলাতে বুলাতে আবার বলেন, কালকে আমরা একটা আত্মীয়র বাড়ি গিয়েছি বলে ছিলাম না, আসলে ওটা তোর জন্য একটা ছেলে দেখতে গিয়েছিলাম। ছেলের বোন বাড়িতে নিজে এসে বিয়ের প্রস্তাব দিয়ে গেছে। তুই তখন ভার্সিটিতে ছিলি। ছেলের এক মামা বারবার তোর বাবাকে রিকোয়েস্ট করে নিয়ে গিয়েছিল ছেলেকে আর ছেলের বাড়িঘর দেখানোর জন্য, সাথে আমাকেও। নদী তার মার বুকে মাথা রেখে জবাব দেয়, আমি একটা ছেলেকে ভালোবাসি মা, বিয়ে করলে তাকেই করব। বাবাকে বলো ওদের না করে দিতে প্লিজ মা। আমি ঈশানকে বলবো ও যেন বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। ওকে বললে ও একদিনও অপেক্ষা করবে না। নদীর মা আদুরে গলায় মেয়েকে বোঝায়, লাভ নেই মা, তোর বাবা নিজে ওদের কথা দিয়ে এসেছে। ছেলে ভার্সিটির টিচার, এক ফ্ল্যাটে থাকে, বাড়ির কোনো যায় ঝামেলা নেই। একটা বড় বোন আছে, তারও বিয়ে হয়ে গেছে। এখানে বিয়ে হলে তুই অনেক সুখী হবি মা। ওই ছেলেকে তুই ভুলে যা, বিয়ে করে সংসার করলে দেখবি সব ঠিক হয়ে যাবে।
তোর বাবা প্রবাসে যাওয়ার আগে চাইছে তোর বিয়েটা দিয়ে দিতে। নদী রেগে উঠে দাঁড়ায়, চিৎকার করে বলে, লাগবে না আমার সুখী হওয়া। বিয়ে যদি করতে হয় আমি ঈশানকেই করব, আর কাউকে না। জীবন গেলেও আমি ঈশানকে ভুলতে পারবো না। আমার ফোনটা দাও জলদি, আমি কথা বলবো ঈশানের সাথে। শিউলি বেগম এবার ক্ষেপে যান। কেন? ওই ছেলের মধ্যে কি আছে যে ওকে ভুলতে পারবি না? বড় হয়ে গেছিস, নিজে গিয়ে নাগর জোগাড় করেছিস, বাপ মার কথা মাথায় আসেনি, বাপ মার সম্মানের কথা মাথায় আসেনি, নিজে নিজে সিদ্ধান্ত নিতে শুরু করেছিস। ফোন নেই আমার, তোর বাপ নিয়ে গেছে, আমাকেও শাসিয়েছে আমি নাকি তোর দিকে নজর রাখিনি। আমি থাকতে তুই এসব কি করে করেছিস? আমি কি বলেছিলাম তোকে এসব করতে? বল, তোর বাপকে তো কবে থেকেই বলেছিলাম বিয়ের কথা, এখন টক্কর খেয়ে আক্কল হয়েছে। ঈশান ভালো ছেলে মা, ওদের ফ্যামিলিও খুব ভালো। আমাকে কেন বলছিস? তোর বাপকে গিয়ে বল। এই বলে শিউলি বেগম গটগট করে রান্নাঘরে চলে গেলেন। সেখানে গিয়ে হাঁড়ি পাতিল আশ্রিয়ে কাজ করতে লাগলেন, যেন মেয়ে আর স্বামীর রাগ এইগুলোর উপর ঝাড়ছে। নদী নিজের রুমে বসে কাঁদতে লাগলো। কালকে যে করেই হোক ভার্সিটিতে গিয়ে শিলার ফোন দিয়ে ঈশানের সাথে যোগাযোগ করতে হবে। তীব্র দরজায় নক করছে। নদী চিৎকার দিয়ে বলে, কে? আপু আমি। তীব্রকে দেখে নদী কিছু বলে না। তীব্র নদীর কাছে গিয়ে একটা ছবি এগিয়ে দেয়। বাবা পাঠিয়েছে দেখার জন্য। নদী ছবিটা নিয়ে না দেখেই ছিঁড়ে মারে। তীব্রকে ধমকে বলে, বের হ এখান থেকে। আপু আমার কথা তো শোনো। তোকে আমি বের হতে বলেছি তীব্র, আমার এখন ভালো লাগছে না। তীব্রকে যেতে না দেখে নদী জোর করে ওকে বের করে দরজা লাগিয়ে দেয়। তীব্র হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। সবাই একজনের রাগ আরেকজনের উপর কেন ছাড়ছে, কিন্তু তীব্রর তার আপুর কান্না দেখে খুব খারাপ লাগছে। ইস, সে যদি আপুর বড় ভাই হতো তাহলে তার বাবাকে ঠিকই বোঝাতো। নদী দরজা বন্ধ করে আবার বিছানার দিকে এগুতে নিলে তার পায়ের নিচে ছবিটি পড়ে। নদী ছবিটি দেখে টুকরো টুকরো করবে বলে হাতে নেয়, আর হাতে নিয়েই সে বিস্মিত। বিশাল স্যার বৃষ্টি গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। ঈশান ড্রাইভ করতে করতে চিন্তিত গলায় বলে, তোর বান্ধবীর কি হয়েছে বৃষ্টি? বৃষ্টি ঈশানের দিকে ফিরে জিজ্ঞেস করে, নদীর কথা বলছিস? আর কার কথা বলবো? জানি না ভাইয়া, সকালে এত ফোন দিলাম ভার্সিটিতে যাবে কিনা জানার জন্য, ধরলো না। ঈশান চিন্তিত গলায় বলল, আমি কাল রাত থেকে ট্রাই করছি, কল ধরছে না। বাড়ি চলে যেতাম যদি না বেশি রাত হতো। হঠাৎ আমাকে এমন চিন্তায় রাখার কোনো মানে হয়? আরে তুই এত হাইপার হচ্ছিস কেন? হয়তো ঘুমিয়ে পড়েছিল। ও আমার সাথে কথা না বলে ঘুমায় না বৃষ্টি। নিশ্চয়ই বাড়িতে কিছু একটা হয়েছে। না হলে দেখ, রাতে কল ধরতে পারেনি মানলাম, ঘুমিয়ে পড়েছে। তাই বলে সকালে কি হয়েছে? সকাল থেকেও তো কতবার কল করেছি, তুলেনি। আচ্ছা আমরা তো ভার্সিটিতে যাচ্ছি, নদী এলে অবশ্যই দেখা হবে। আর যদি না আসে? না আসলে তুই চিন্তা করিস না, আমি আর শিলা ওর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসবো। তবুও ঈশানের চিন্তা কমে না। সে চিন্তিত হয়ে ড্রাইভ করছে। ভার্সিটিতে পৌঁছে গাড়ি থেকে নেমে বৃষ্টি আর ঈশান বিশালকে হাসি খুশি মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। বৃষ্টি যেমন বিশালকে দেখেনি এমন একটা ভাব নিয়ে তাকে পাশ কাটিয়ে চলে যায়। ঈশানের ব্যাপারটা ভালো লাগে। সে চায় তার বোন বিশালের সামনে স্ট্রং থাকুক। বৃষ্টি মাঠে গিয়ে দেখে শিলা আর নদী মাঠের একপাশে দাঁড়িয়ে আছে। নদীকে দেখে সে দ্রুত সেদিকটা এগিয়ে যায়। তাকে উদ্দেশ্য করে বলে, কাল থেকে ফোন ধরছিস না কেন তুই? ভাইয়া কত টেনশন করছে জানিস? শিলা বলে, আর বলিস না, আঙ্কেল নাকি ওর ফোন নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ওকে না জানিয়ে অন্য একটা ছেলের সাথে ওর বিয়েও পাকা করে ফেলেছে। বৃষ্টি বিস্মিত হয়ে কি? সাথে সাথে নদীকে চেপে ধরে জিজ্ঞেস করে, কি রে, কি বলছে এসব শিলা? ভাইয়া এই ব্যাপারে কিছু জানে? সারা রাত কাদার ফলে নদীর চোখ মুখ ফুলে আছে। সে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। বৃষ্টি কপাল চেপে চিন্তিত সুরে বলে, জানতে পারলে তাণ্ডব বইয়ে দেবে। শিলা নদীকে বলে, এই আঙ্কেল তোর উপর হঠাৎ এত রোড হয়ে গেল কেন বলতো? ঈশান ভাইয়ার সাথে তোর সম্পর্কের কথা জেনে ফেলেনি তো আবার? নদী অসহায়ভাবে উপর নিচ মাথা নাড়ায়। শিলা বৃষ্টি একত্রে কপালে হাত দিয়ে বলে, ওহ গড। নদীর আজকে কথা বলতেই ভালো লাগছে না। সব রাগ গিয়ে জমা হচ্ছে বিশাল স্যারের উপর। আর কোনো মেয়ে পেল না, তাকেই কেন? উফ, চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। অন্যদিকে ঈশান আর বিশাল তাদের দিকেই চেয়ে আছে। বিশাল ঈশানকে বলছে, ওই যে নীল কুর্তি পরা মেয়েটাকে দেখতে পাচ্ছিস, ওটাই তোর হবু ভাবুই।
ঈশান সেদিকে তাকিয়ে তার বুক ধকধক করছে, কারণ বিশাল বৃষ্টিদের দিকে আঙুল তাক করে দেখাচ্ছে। বৃষ্টি তো কখনোই হবে না, আর পাশের মেয়েটার জামার রং নীল নয়, নদী উল্টো ঘুরে আছে বিধায় তার চেহারা দেখা যাচ্ছে না। কিন্তু ঈশান পেছন দিকে দেখেও স্পষ্ট বুঝতে পারছে এটা নদী। ওর মন খুব করে চাইছে যেন মেয়েটা তার স্রোতস্বিনী না হয়, কিন্তু কথায় আছে না, আমরা যা চাই তা কখনোই হয় না। ঈশানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। তার বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে নদী পেছনে ঘুরে। নদীকে দেখে ঈশানের পুরো দুনিয়া উলটপালট হয়ে যায়। বিশালের পছন্দ করা মেয়েটি আর কেউ নয়, তার স্রোতস্বিনী। কি করবে ঈশান এখন? তার যে সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে, বুকের ভেতরটা ব্যথায় ঝিমঝিম করছে। দূর থেকে ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে নদী ছুটে সেখানে আসে। ঈশানের হাত ধরে কিছু বলতে যাবে, অমনি ঈশান দুপা পিছিয়ে যায়। তোরা কি আগে থেকে পরিচিত? বিশাল অবাক হয়ে ঈশানকে প্রশ্ন করে। ঈশান শুকনো হেসে বলে, হ্যাঁ, হয়তো বৃষ্টির ফ্রেন্ড, আবার জায়ানের মিস, সেই হিসেবেই পরিচিত আর কি। নদীর অবাক হওয়ার সীমানা রইল না। সে নিষ্পলকভাবে ঈশানের দিকে তাকিয়ে আছে। তার চোখে পানি চকচক করছে। এটা কি বলল ঈশান? তার সাথে কি ওর শুধু জায়ানের মিস আর বৃষ্টির ফ্রেন্ড হিসেবেই সম্পর্ক, আর কোনো সম্পর্ক নেই? বিশাল স্যারের সামনে তাদের রিলেশনের কথা কেন প্রকাশ করলো না ঈশান? সেটা বললেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। বিশাল হেসে বলে, তাই বল, তাহলে তো হলোই। তোর হবু ভাবির সাথে তোর আগে থেকে দেখা হয়ে গেছে। ঈশান জোরপূর্বক হেসে হু বলে। নদীর রাগ লাগছে, ভীষণ রাগ লাগছে। রাগে মাথার ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। দাঁত কিরমির করে দাঁড়িয়ে আছে সে। ঈশান কেন কিছু বলছে না। বিশাল ঈশানের কাঁধে হাত রেখে বলে, থাকতে হলে আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি এখন। নদীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি যাবে না? নদী ঠায় দাঁড়িয়ে রয়, কোনো কথা বলে না বিশালের সাথে। বিশাল আর শিলা কখনোই ক্লাসে চলে গেছে। বিশাল ও আর প্রশ্ন না করে ক্লাসের দিকে চলে যায়। বৃষ্টিকে রিজেক্ট করার পর থেকে মেয়েটা তার সাথে ঠিকমতো কথা বলে না, মুখের দিকে তাকায় পর্যন্ত না। সবাই চলে গেলে ঈশান নদীর কাছে আসে। নদীর গালায় হাত দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই নদী ঈশানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সোজা রাস্তার দিকে হাঁটতে থাকে। হাঁটছে বললে ভুল হবে, এক প্রকার দৌড়াচ্ছে। ঈশান ও নদীর পেছন পেছন হেঁটে তার সাথে কথা বলার চেষ্টা করছে। স্রোতস্বিনী, কথা শুনো আমার। স্রোতস্বিনী, স্টপ দেয়ার। স্রোতস্বিনী। নদী ঈশানের কোনো কথাই কানে তুলছে না। ঈশানকে পাত্তা না দিয়ে অলরেডি একটা রিক্সা দাঁড় করিয়ে ফেলেছে। সেটাতে উঠতে যাবে, তার আগে ঈশান হাত ধরে আটকে দেয়। রাগীর গলায় বলে, আমি ডাকছি তো তোমাকে, কথা বলছো না কেন আমার সাথে? নদী দ্বিগুণ রেগে বলে, আমার হাত ছাড়ুন, এটা রাস্তা। আই নো ইটস দ্য রোড, যার জন্য এখনো পর্যন্ত কোনো সিন ক্রিয়েট করছি না আমি। চুপচাপ আমার সাথে চলো। যাব না আমি। ঈশান নদীর কোনো কথা না শুনেই তাকে টানতে টানতে নিয়ে গাড়ির ভেতর বসিয়ে দেয়। নদী জোর করে নেমে যেতে চাইলে সে দ্রুত অপর পাশে বসে গাড়ি লক করে ফেলে। গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, এবার তেজ দেখাও যত পারো। আমাকে বাড়ি যেতে দিন। দিব না। নদী তেতে উঠে বলে, কেন দেবেন না? আমি আপনার কি হই? আপনি তো আমাকে চেনেনই না। আমাদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই। যান, গিয়ে আপনার কলিজার দোস্তকে বলে আসুন আপনি আমাকে ইহজন্মেও দেখেননি। এটাই প্রথম আর এটাই শেষ। ঈশান সামনে তাকিয়ে শুধু ড্রাইভ করে যাচ্ছে, আর এদিকে নদী তার মাথার পোকা নাড়িয়ে ফেলেছে। বাবার রাগ, মায়ের রাগ, বিশালের রাগ, সবার রাগ একত্রে ঈশানের উপর ছাড়ছে। একটা নিরিবিলি জায়গায় এসে গাড়ি থামায় ঈশান। গাড়ি থামতে দেখে নদীও থামে। আশেপাশে ভালো করে দেখে আবার কিছু বলতে শুরু করবে, তার আগে ঈশান তার সামনে একটা পানির বোতল ধরে ভুরু উঁচিয়ে বলে, গলা শুকিয়ে গেছে হয়তো, পানিটা খাও, একটু জিরিয়ে আবার শুরু করো। আমি কোথাও যাচ্ছি না, এখানেই আছি, রিল্যাক্সে শুনবো। নদী কিছুক্ষণ ফুসফুস করে ঈশানের হাত থেকে পানির বোতলটা ছিনিয়ে নিয়ে খেতে শুরু করে। বেশ কিছুক্ষণ দুজনেই চুপ থাকে। নীরবতা ভেঙে হালকা শ্বাস ফেলে ঈশান নিজেই বলতে শুরু করে, বিশালের সাথে আমার বন্ধুত্ব প্রায় 10 বছরেরও বেশি। শুনেছি ও যখন ক্লাস 9-এ পড়তো তখন আঙ্কেল আন্টি একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ওনারা মারা যাওয়ার পর বিশালের 2 চাচা শত্রুমি করে তাদের সব সম্পত্তি হাতিয়ে নিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। শিশির ভাবি আর বিশাল তখন অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছে, খাবারের জন্য ছটফট করেছে। চাচাদের হাতে পায়ে ধরেছে শুধুমাত্র বাড়িতে একটু ঠাঁই পাওয়ার জন্য, কিন্তু হায় নিষ্ঠুর মানুষ, তাদের কুকুরের মতন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। শিশির ভাবি অনেকটা বড় ছিলেন বিশালের থেকে। উনি খুব কষ্টে গ্রামের একটা দূর সম্পর্কের মামার বাড়িতে আশ্রয় জোগাড় করেন। সেখানে গিয়ে নিজে টিউশনি করিয়ে তাদের খরচ চালান। মামার মাধ্যমে তারা 2 ভাই বোন চাচাদের বিরুদ্ধে কেসও ঠুকে, কিন্তু কোনো লাভ হয়নি। ওই যে টাকা, পৃথিবীটা চলেই যেখানে টাকার জন্য, উকিলকে টাকা খাইয়ে তারা কেস ডিসমিস করে দেয়।
এর বেশ কিছুদিন পর তাদের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য একজন লোক এসে হাজির হয়। ওই লোকটা থেকে জানতে পারে আন্টি নাকি ওনার বাবার বাড়ি থেকে পাওয়া সব সম্পত্তি টাকা তাদের দুই ভাই বোনের জন্য আগে থেকেই ব্যাংকে ডিপোজিট করে রেখেছে। সেই টাকা দিয়ে শিশির ভাবি আবার শহরে এসে হোস্টেলে থেকে নিজের লেখাপড়া শুরু করে। কলেজে ওঠার পর বিশালও শহরে এসে একটা হোস্টেলে থেকে লেখাপড়া চালিয়ে যেতে থাকে। বিশালের সাথে আমার বন্ধুত্ব তখন থেকেই। কলেজের আমি যেখানে সবচেয়ে অভদ্র, দুষ্ট, বেপরোয়া ছেলে ছিলাম, ও ছিল নিতান্তই শান্ত, ভদ্র, মেধাবী। সব সময় দেখতাম মন খারাপ করে এক কোনায় বসে থাকতো। নিজের মতো করে এসে নিজের পড়া কমপ্লিট করে আবার চলে যেত। আমরা ওর সাথে তখন খুব বাজে ব্যবহার করতাম। শুধু আমরা না, আমাদের পুরো ক্লাসের স্টুডেন্টস ওর সাথে বাজে ব্যবহার করতো। কখনো ওর ব্যাগ নিয়ে নিত, তো কখনো ওর টিফিন ছিনিয়ে নিত। বিনা দোষে ছেলেটাকে স্যারের কাছে বলে বলে মার খাওয়াতো। একদিন কলেজ থেকে ফেরার পথে দেখি ওকে একটা রাস্তার পাশে বসে খুব কান্না করতে। আমি তখন একটু বেশি অবাক হই, মায়াও হয় ওর কান্না দেখে। যেই ছেলেটাকে ক্লাসে এত হেনস্থা করার পরও মুখ দিয়ে টু শব্দটি করে না, কাঁদবে তো দূরে থাক, সেই ছেলে রাস্তায় বসে এভাবে কাঁদছে। কৌতূহল বশত ওর কাছে যাই, ওর পাশে বসে জিজ্ঞেস করে ওর কান্নার কারণ। আমাকে দেখেও কিছু না বলে চুপচাপ উঠে চলে যেতে নেয়। আমি সেদিন ওকে জোর করে ধরে ওর সম্পর্কে সব জানতে পারি। সেদিন এভাবে কাঁদছিল আঙ্কেল আন্টির মৃত্যুবার্ষিকী বলে। নিজেকে খুব খারাপ মনে হয়েছিল তখন। একটা ইতিম ছেলেকে আমরা এইভাবে কষ্ট দিয়েছি, হেনস্থা করেছি, অত্যাচার করেছি। অপরাধ বোধে জ্বলছিল ভেতরটা। এরপর থেকে আমি সব সময় বিশালের পাশে থাকতাম। তাকে কেউ কিছু বলার আগে আমি রুখে দাঁড়াতাম। ঠিক যেমনটা আমি ওর পাশে ছিলাম, ও আমার পাশে ছিল। আমার সাথে চলার পর ও আবার আগের মতো হাসি খুশি থাকতে লাগলো। লেখাপড়ায় ভালো ছিলাম দুইজনেই, কিন্তু বিশাল আমার থেকেও এগিয়ে থাকতো। ওর এই এগিয়ে থাকাটা আমার কাছে ভালো লাগতো। আমি চাইতাম ও এগিয়ে থাকুক। ভার্সিটিতে পড়াকালীন নিজের মেধা আর শান্ত স্বভাবের জন্য কত কত মেয়ের প্রপোজাল পেয়েছি তার কোনো হিসেব নেই, কিন্তু একটা মেয়ের দিকেও ফিরে তাকায়নি। সবসময় নিজের ক্যারিয়ার নিয়ে ভেবেছে। আন্টি রেখে যাওয়া টাকা থেকে বিশাল ছোট একটা কাপড়ের দোকান চালু করে। সেই ছোট্ট দোকান থেকে ইনকাম করে আজ 5টা দোকানের মালিক সে। শুধু তাই নয়, বিশাল এখন নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, নিজের টাকায় ফ্ল্যাট কিনেছে। বিশালের মাধ্যমেই শিশির ভাবির সাথে পরিচয় হয় আমার। ভাইয়ার সাথে ভাবির সম্পর্ক ছিল তা আমরা কেউই জানতাম না। একদিন ভাইয়া হঠাৎ মাকে এসে শিশির ভাবিকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। আমার থেকে মা বিশালের পরিবার সম্পর্কে সবই শুনেছে। ভাইয়ার মুখ থেকে শুনে মা আর দেরি করেনি, সোজা কাবিন করিয়ে শিশির ভাবিকে বাড়িতে নিয়ে এসেছে। বিশাল সেদিন আমাকে জড়িয়ে এত কেঁদেছিল, কি বলবো তোমায়। লম্বা বক্তব্য শেষ করে তপ্ত নিঃশ্বাস ফেলে ঈশান। দীর্ঘশ্বাস টেনে বলে,